মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. তোর স্থান তোমার পায় না আমার বুকে। আমার খুব ভালো লাগতেছে। সেলিম আইছে, তোরা আসস। ভাই ভিতরে কোনো অসুবিধা নেই তো? আরে রাখ বেড়া, বাড়ির চেহারাটা শুকা কিরম দিন হয়ে গেছে গা। আরে বাদ দে, আজের কথাবার্তা বাদ দে ভাই। আপনি না থাকলে যাবে আমার কি হতো ভাই, আমি বিদ্যুৎ পুষা গুলো একবারে শেষ হয়ে যেত। আরে দূর বেটা বাদ দে, বাইরে থাকতে তার পোলা পাইন জেলে পুচ্চা গুলা শেষ হয়ে যাব। বাইরের কাম কি? আহত হইব, গুলি খাইব, ভাই আবার উদ্ধার করব। ভাই তো একটা বট গাছ, বট গাছ তলায় কত পোলা পাইন, তার বাচ্চারা মার্বেল খেলবো, লাড্ডু খেলবো, ডান্নাগুডি খেলবো, বিয়ারিং খেলবো, মাঝে মাঝে গুলি করবো, আর আমি গাছের উপর থেকে হাততালি দিব। বাহ, যন্ত্রপাতি শর্ট পড়লে আমার কাছে চাই। ভাই এই যে আমি আপনার সামনে বসে আছি ভাই, আমার লজ্জা করতেছে ভাই। আপনার মুখ দেখে দেবে আমার লজ্জা করতেছে। বিচ্ছে যাওয়ার আগে আপনি আমার কইছিলেন 3টারে ফেলাইতে, আমি পারি নাই ভাই। আমি 2টারে ফেলাইছি ভাই, 1টারে পারি নাই ভাই। সে কদিন আমি বিচ্ছে আসছিলাম, সারা রাত দিন খালি এটাই ভাবছি। আমি নিজের আমার খুব অপরাধী লাগতেছে ভাই। আরে বাদ, 2টারে ফালাইছে, বাকি দেখ ওটা স্ট্রোক করছে ডরে। ওটা তো খুঁজে পাওয়া যায় না। কিরে ওটা আছে মোল্লা? আইসো এই বেটা, তুই এতদিন পর আইছে, তুই খানা দানা ইন্তজাম কর, ব্যবস্থা টবস্থা কর। কি কর? হ্যাঁ জি ভাই, হ্যালো কেমন লাগে? যা যা যা। ভাই আপনি ইলেকশন করতেছেন, আমি নাই। বৃত্তি থাকা অবস্থায় ভাই সারা রাত আমি ভাই আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। কিন্তু অন্দরমহলের বারান্দায় আপনি কি করছেন? একটু ফোনে কথা বলছিলাম, ওই যে আমাদের ইয়ের মেশিনপত্র আসবে তো, আমাদের মিলের মেশিনপত্র আসবে। সরি, আমি রেদওয়ান, আমার নাম রেদওয়ান। আমি আফসার আলী সাহেবের, আফসার আমির সাহেবের নতুন ম্যানেজার আর কি। আমাকে জয়েনিং হয়েছে আর কি। আমি এখন ওনার সবকিছু দেখছি। তা আপনি কি ফ্যামিলি মেম্বার, মানে এই ফ্যামিলির কেউ? ছিলাম, হ্যাঁ। এখন আছে কিনা বুঝতে পারছি না। বেশ মজা তো, মানে ছিলেন আছেন কিনা বুঝতে পারছেন না? আজব। এই জন্যই তো বলি, আমি গত 2 দিন ধরে তো আপনাকে দেখিনি। অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, বাসার সবকিছু আমি দেখি জানি, কিন্তু আপনাকে তো দেখি নাই। আপনি কোথায় ছিলেন? আমি কর্মব্যস্ততার মধ্য দিয়ে পুরো দিন পার করেছি। পারে আপনি কথা বলেন খুব সুন্দর করে। আমি বাসায় আসার সুযোগ পাইনি। হ্যাঁ, থেমে থেমে কথা বলেন না, ভালো বুদ্ধিদীপ্ত মানুষ। কাজ করেন, কাজটা খুব পছন্দের, বুঝছেন? আমিও কাজ করি। আমি ঘুম আর কাজ, কাজ আর ঘুম, এর বাইরে আমি কিছু করতে চাই না। স্যারকে তো আমি বলছি পার্সোনাল যে স্যার শুধু ফ্যাক্টরি না, শুধু সমিল না, আমি আপনার পার্সোনাল কাজগুলো করবো স্যার। আপনার পার্সোনাল যতগুলো কাজ আছে সব আমাকে বলবেন, আমি নিজে করে দেবো স্যার। এটা আমি স্যারকে ক্লিয়ার বলে দিচ্ছি। আচ্ছা, আপনার কি নাম?
হ্যাঁ কি হলো লিপি, ফাইনাল অ্যাকাউন্টটা শেষ করো, আমাকে যেতে হবে তো, শেষ করো। স্যার আপনি এত বোরিং কেন? মানে কি কি করলাম আমি? এই যে লাস্ট 2 ঘন্টা ধরে পড়াইতেছেন, আপনার কি টায়ার্ড লাগে না? হ্যাঁ টায়ার্ড তো লাগে, কিন্তু লেখাপড়া তো করতেই হবে তাই না? এটা তো একটা প্যাশনের ব্যাপার, দরকার। আর তাছাড়া ধৈর্য নিয়েই তো আমাদের কাজ, ধৈর্য থাকতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে। আর আমরা ওই ছেলেরা তো একটু বেশি ধৈর্যশীলই। মানে কি মেয়েদের ধৈর্য নাই? মেয়েদেরও অনেক ধৈর্য আছে। তার মানে ব্যাপার হচ্ছে এই যে 2 ঘন্টা ধরে পড়তেছে, আমার না আর ভাল লাগতেছে না। মানে পড়ার সময় তো একটু ব্রেক দরকার। হ্যাঁ ঠিক আছে, মানে ব্রেক আমরা নিব, কিন্তু ফাইনাল অ্যাকাউন্টটা শেষ করতে হবে তো, আর শেষ করে আমি বাসায় চলে যাবো। আপনি দেখেন ক্রিকেট খেলায় কি হয়, ওরা 15 ওভার পর পর একটা ব্রেক দেয়। ব্রেক কেন দেয়? কেন দেয়? কারণ তারা খেলতে খেলতে টায়ার্ড হয়ে যায়। আমিও পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, তো ওদের ব্রেক দেওয়ার মানে কি, যেন ওই ব্রেকে ওরা হচ্ছে কোক পানি এগুলা খেতে পারে, রিফ্রেশ হতে পারে। আমরাও তো অনেকক্ষণ পড়ছি, এখন আমাদের একটা ব্রেক দরকার। এই ব্রেকে আমি কথা বলবো, আপনি শুনবেন, আপনি কথা বলবেন, আমি শুনবো, তারপরে আবার পড়বো। আচ্ছা ঠিক আছে, ব্রেক তো নেওয়াই যেতে পারে, কিন্তু ব্রেকে আমরা কি করব? মানে সেই তোমার ওই লাভ স্টোরি শুনতে শুনতে মানে হ্যাঁ আজকে আর ওই মুড নাই, বুঝছো? আচ্ছা একটা কাজ করি, আজকে আমরা গোল্লা ভরাট খেলবো। গোল্লা গোল্লা ভরাট না, গোল্লা। আচ্ছা আপনাকে আমি দেখাই, আপনি কখনো খেলেন না? কোনটা দেখি তো? উফ লিপি, মানে এটা কেন খেলবে? এটা তো বাচ্চাদের খেলে, এর মাঝে যা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। এইটার মোরালটা আপনি একটু পরে বুঝবেন, এখন বুঝবেন না। এটা পারেন তো, মানে দাগ দাগ? হ্যাঁ 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 আমি খেলেছি। আমি দিব তারপর আপনি দিবেন। আমি হুম। এই যে স্যার আপনার সমস্যা কি? এই যে আমি যে দাগটা দিলাম, এটার আশেপাশে কোনো জায়গা নেই, আপনি এত দূরে গিয়ে কেন দাগটা দিলাম? কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, এই যে এই যে দিলাম কাছাকাছি। পৃথিবী তো একটা বোকা, দেখো গেমটা তো আমার হয়ে গেল। এইটাই তো আমি চাই, আমি তো চাই গেমটা হোক। মানে আমি দিলাম আপনি দিলেন, আমি দিলাম আপনি দিলেন, এত তাড়াতাড়ি যদি গেমটা হয়ে যায়, বৃত্ত ভরাট হয়ে যায় এত তাড়াতাড়ি, তাহলে এইভাবে গোল 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 তো কোনো দরকারই নাই। হ্যাঁ তাই বুঝছেন না মোরালটা? বুঝছেন তো স্যার? ঠিক বলছো, মানে কাছাকাছি আসা যায়। মানে আমরা চাইলে একটু ইন্টিমেসি ভাবে মানে মানে খেলাটা খেলতে পারি, তাই না? আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা চলো খেলাটা, এরপরে তুমি আগাও, দেখি একটা গেম কিন্তু আমার। কি পারবেজ, তোমার তো কোনো খবর টবরই নাই, কি করতেছো? এই তো ভাই একটু গুছাইতেছি, সিস্টেম মিস্টেম সব আউলে গেছে। ইলেকশনের পর না গুছালে তো হইব না। পোলাপাইন গ্রিপে আনতাছি, এনে ছিল সব। তাছাড়া ডিফেন্স শক্ত না করলে তো এটাকে যাইতে পারবো না। ডিফেন্স ডিফেন্স শক্ত করো, ভালো কথা, কিন্তু অপোজিশনের যদি 4 জন স্ট্রাইকার থাকে, তাহলে তুমি ডিফেন্সে কয়জন রাখবা? 11 জনরে নিশ্চয়ই আর আনতে পারবা না। সেই জন্য ডিফেন্স শক্ত করার পাশাপাশি অ্যাটাকও করতে হবে। ভাই এই পারভেজ, আমি আপনার আগেও বলছি এখনো কই, কখন যাইতে হবে কখন কি করতে হবে এটা আমার মাথায় অনেক আগের থেকে প্ল্যান করা। সো আমার প্ল্যান ছাড়া আমি কোনো কাজ করি না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু আমি একটা খবর পাইছি, এলাকায় একজন নতুন মানুষ আসছে। ভাই দুনিয়ার নিয়মই তো এটা, পুরাতন ধ্বংস হবে, নতুন মানুষ আসবে, নতুন আবার ধ্বংস হয়ে যেত যখন সে পুরানো হবে। আবার নতুন মানুষ আসবে, আবার সে পুরাতন হবে, আবার ধ্বংস হবে। ভালোই কইছো, কিন্তু
আমি যার কথা কইতাছি সে এলাকায় নতুন আসছে, সে কিন্তু মানুষটা নতুন না। ওর নাম সেলিম। ও হইল শোয়েবের শিষ্য। সেলিম খুব খুব ডেঞ্জারাস একটা বলা। 7টা মার্ডার কেস সহ 37টা কেসের আসামি। ও এত সহজ ছেলে না। সেলিম আসায় আমি একটু চিন্তায় পড়ে গেছি। শোনো, সেলিম যেহেতু এলাকায় ঢুকছে, তুমি দূরের থেকে ওর গতিবিধিতে একটু নজর রাখবা। কি করে না করে, কার সাথে মিশে, ওর পরবর্তী স্টেপগুলো কি, এগুলো তুমি একটু নজরে রাখবা। আর সেলিমের থেকে খুব সাবধানে থাকবা। ওরে বুঝতে দিবা না তুমি ওর উপর নজর রাখতেছ। আমি সরি, আপনার সাথে একটু কথা বলার জন্য ডেকেছি। কালকে আপনি যখন ওই কথাগুলো বলেছেন, একটু ব্যক্তিত্বে আঘাত লেগেছিল, তো তাই ওরকমটা করেছি। তা না হলে ওটা করতাম না। ওকে, গুড। আপনি যা বলেছেন তা আমি কাল রাতে ভেবেছি। কি ভেবেছেন আপনি? আপনি বলেছেন দেখেই ভেবেছি। ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। তা আপনি কি সিদ্ধান্তে আসলেন? আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব। ওকে, গুড। এত খুশি হবার এখানে কিছু নেই। আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব কিছু শর্ত সাপেক্ষে। ওকে, জি বলেন। আপনি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে বলবেন না আমি মানসিক রোগী। সেটা তো আমি আপনাকে কখনোই বলি নাই। আপনি ওখানে গিয়ে আমি যা বলবো সেটাই বলবেন। ওকে, বলেন। আপনি বলবেন আমি ধীরে ধীরে চলাফেরা করি, ভয় পাই, সবসময় বিপদের ভয়ে থাকি। এগুলো বলে আপনি যেটা করবেন, ডাক্তারকে আমার সাথে পরিচয় করিয়ে দিবেন। আমি আমার প্রিভিয়াস স্টোরি যা যা বলা লাগে তা বলবো, তারপরে চলে আসব। ওকে, ডান। আপনাকে একটা কথা বলি, আমার আসলে সাইকিয়াট্রিস্টের কাছে যাবার দরকার ছিল না। আমি যেটা মনে করি, আমার যদি প্রপার কেয়ারিং হয় তাহলেই আমি ঠিক হয়ে যেতাম। আমার আসলে একটা মানুষ দরকার যে আমাকে একটু কেয়ার করবে। জনাব, আপনি আমাকে এত বড় শাস্তি কেমনে দিতে পারলেন? তোমাকে আমি শাস্তি দিলাম কোথায়? জনাব, আমি ইলিয়াস কাঞ্চন আপনার আমিন গঙে জয়েন করার পর থেকে সততার সাথে, নিষ্ঠার সাথে, পুঙ্খানুপুঙ্খ লিপিবদ্ধ করে প্রত্যেকটি কাজ সম্পন্ন করার চেষ্টা করেছি। কিন্তু আমাকে বাদ দিয়ে আপনি জনাব রিদওয়ান সাহেবকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। ও আচ্ছা, রেজওয়ানের বিষয়টা হলো গিয়ে তুমি জনাব, লেট মি ফিনিশ। ওকে জনাব, আমি মানলাম জনাব রিদওয়ান সাহেব আমার চেয়ে অধিক উচ্চশিক্ষিত, আমার চেয়ে কিঞ্চিত লম্বা, আমার চেয়ে অধিক অভিজ্ঞতা সম্পন্ন। আমি শুনেছি রিদওয়ান সাহেব 6 বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনাব, আমি ইলিয়াস কাঞ্চন সততার সাথে, নিষ্ঠার সাথে প্রত্যেকটি কাজ আমি পালন করেছি। আপনার বাসার একটি ডিম কেনা থেকে শুরু করে নিদ্রা কুসুম তেল কেনা পর্যন্ত, ইভেন মানব পাচার পর্যন্ত আমি করেছি। এই মানব পাচার করেছো মানে? কোন মানব পাচার করেছো? কোথা থেকে পাচার করেছো? কাকে পাচার করেছো? জনাব, সরি জনাব, মানবিক। আমি লিপিয়াপুকে কোচিং এ নিয়ে যাওয়া, কোচিং থেকে নিয়ে আসা,
কোচিং এ নিয়ে আসা নিয়ে যাওয়াকে তুমি বলছো মানব পাচার? সরি সরি জনাব। আর আমি এত সততার সাথে দায়িত্ব পালনের পরও আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই রেদওয়ানকে আমার নিয়োগ দেওয়ার কারণটা হচ্ছে যে ও তোমার মতো গর্দভ না, ও কোনো কিছু ভুলে যায় না। তুমি তো সবকিছু ভুলে যাও, আর গর্দভের মতন খালি কথা বলো, কোনো কিছু মাথায় রাখতে পারো না। এই কারণে আমার উচিত যে তোমার জায়গায় রেদওয়ানকে নেওয়া। কিন্তু ওই যে তুমি বললে না তুমি সততার সাথে কাজ করেছো, ওই একটি জায়গায় আমি তোমার প্রতি আস্থাশীল, আর সে কারণে আমি সামনের মাস থেকে তোমার বেতন 1000 টাকা বাড়িয়ে দিয়েছি। হা করে আছো কেন? মাঝি ঢুকবে তো। জনাব জনাব জনাব, আমি আমি কি করবো জনাব? জনাব আমি আমি এই আমার হাত ছাড়ো। জনাব 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 আমি জনাব আমি কি ব্যাপার বলতে চাচ্ছি, কি এমন জরুরি কথা যে রান্নাঘরের কাজটা শেষ করতে দিলে না? রান্নাঘরের কাজের চাইতেও এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য জোর করে বেঁধে নিয়ে আসলাম। আচ্ছা কি বলবে বলো। একটা গুড নিউজ আছে, আমি একটা খুব ভালো পাত্র দেখেছি। পাত্র? পাত্র কার জন্য? তোমার জন্য। দেখো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী এখনো করনি, কবে করবা বলো? টেনশন হয় না এসব নিয়ে? কিন্তু চাচি আমি তো তোমাকে আমার জন্য পাত্র খুঁজতে বলিনি। তুমি বলনি তো কি বলো? হ্যাঁ বয়সে আমার চেয়ে তুমি বড়, কিন্তু সম্পর্কে তোমার সাথে তো আমি বড় না, তোমার চাচি। সারাটাক্ষণ এই বাসার সবাইকে নিয়ে আমার এত টেনশন হয়, আমার তো রাতে ঘুমই হয় না জানো। তোমার চাচাকে আমি সারাক্ষণ বলতে থাকি, কিন্তু ও বা কি করবে বলো, ব্যস্ত থাকে কাজ নিয়ে। তাই ভাবলাম দায়িত্ব আমার, এটা আমি পালন করি। খুব ভালো একটা ছেলে, কানাডাতে থাকে, পিএইচডি হোল্ডার, ফ্যামিলির সবাই এখানে থাকে, খুব ছোট্ট একটা ফ্যামিলি। ও থাকে কানাডাতে এবং একা থাকে। সো যখন বিয়ে হবে তুমি টোটালি একটা নিউক্লিয়ার ফ্যামিলি পাবে, শ্বশুর দেবর ননদ শাশুড়ি, কোনো ঝামেলা না, জাস্ট তুমি আসে। কিন্তু চাচি আমি তো দেশের বাইরে গিয়ে থাকতে একদমই ইচ্ছুক না, আমি দেশে থাকতে চাই। আর নিউক্লিয়ার ফ্যামিলিতেও তো আমি বিশ্বাস করি না। দেখো না আমরা সবসময় একান্নবর্তী পরিবারে থেকে অভ্যস্ত। হ্যাঁ এটা ঠিক, একান্নবর্তী পরিবার তো অনেক ভালো, আমি আছি না, কত ভালো লাগে সবার সঙ্গে থাকতে। কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি তো আসলে নিউক্লিয়ার ফ্যামিলি। এইটাও ভাবো যে আজকে যখন তোমার বাচ্চা কাচ্চা হবে তখন তারা একটা সিকিউর লাইফ পাবে, কানাডায় থাকবে, ওখানকার সবাই সিটিজেন। এইটা ভেবেও তো আমার মনে হয় তোমার একটু চিন্তা করা উচিত না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে অলরেডি আমার বিয়ে দিয়েই দিয়েছো, কাল আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাচ্ছো। আরে না, এইরকম কিছু না, ছেলেটাকে আসুক, দেখো, কথা বলো, তারপরে ফ্যামিলি থেকে আমরা গিয়ে প্রপোজাল নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু চাচি আমার মনে হয় তুমি এত বেশি দুশ্চিন্তা করো না, তাড়াহুড়ার তো কিছু নেই। বিয়ে তো কারো হাতে নেই ওভাবে, বিয়ে হওয়ার হলে সময় হলে ঠিকই হবে।